16টি বৎসরই তো গণহত্যা চলছে, উল্লেখযোগ্য হেফাজত সহ আরো। কিন্তু শিরোনামটা সহন যখন হেফাজত আসে তখন তো আমাদের নানা জনের নানা প্রশ্ন দেখতে পারে কিনা। ওই নৃশংস হত্যাকাণ্ডের কথা জানি, তাই না? এরকম নৃশংস হত্যাকাণ্ড অনেক 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 হয়েছে। অর্থাৎ পুরা 16-17টি বৎসর ছিল নৃশংস তার একটি অভয়ারণ্য বাংলাদেশ। সালাম সাহেব একটা ভালো কথা বলছে, আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি, যারা একটু বেশি বুঝি আর কি, স্টেক হোল্ডার অর্থাৎ রাজনীতিতে ক্ষমতায় থাকা আসা সবকিছু একটি স্টেক হোল্ডার আছে। লোকাল কিছু স্টেক হোল্ডার আছে, তাদের নাম বলতে ভয় পায়, কারণ তাদের টানে গেলে যদি টুস করে গুলি করে বেড়ে হবে। আবার বাইরের কিন্তু কিছু স্টেক হোল্ডার আছে, আমরা বলি বা না বলি, কেউ প্রকাশ্য বলি কেউ প্রকাশ্য বলি না, সবকিছু মিলাই কিন্তু বাংলাদেশটা। এখান থেকে যারা ষড়যন্ত্র করে তারা এটা স্টেক হোল্ডার জোগাড় করে, স্টেক হোল্ডার জোগাড় করে কিন্তু তারা ষড়যন্ত্রটা করছে 1-11 থেকে শুরু। এর সাথে যোগ হচ্ছে লোকাল স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার গুলোর নাম বলছি না, আপনারা ধরে দিবেন। তো 7 সালের যে স্টেক হোল্ডাররা হাসিনাকে এত বছর এই নৃশংস একটি নরক রাজ্য সৃষ্টি করেছে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থায়, তারা কিন্তু এর সাথে জড়িত। বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে ইত্যাদি বহুত কিছু আছে। অনেক পর তাদের চোখে ঘোর কাটছে যে না, ঘটনাটা তো ঠিক না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যারা বিদেশে থাকে, বাংলাদেশে লোকজন নানাভাবে বিভিন্ন পার্লামেন্টে অবস্থান নিয়ে নানা স্মারকলিপি দিতে একটা সময় তাদের ভোট কাটলো একটু দেখি। এখন এসে দেখলো আসলে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সব নাটক এক এক সময় একটা সৃষ্টি করছে। 16 বছরে কমপক্ষে 2 থেকে 250 ইস্যু তৈরি করছে। সকালবেলা একটা ঘটনা লাগছে, হইচই লাগে গেল, কারণ রাস্তায় নামতে বিকেলবেলা আরেকটা ঘটনা দিয়ে ছাপা ফেলে গেল। এইরকম না ব্যাপারটা? অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটায়, আর যারা সমালোচনা করতে অভ্যস্ত তারা কোনো কর্মে অভ্যস্ত না, সমালোচনা খুব করত। তখন বিএনপিরে বলতো বিএনপি কি করে, মানে বিএনপি একদিক থেকে যায় আরেকদিকে যায়, খালি দৌড়ানোর মধ্যে আছে। তার মানেটা কি? আসল ইস্যুটা থেকে দূরে রাখার জন্য একটার পর একটা তারা ঘটনা ঘটাচ্ছে। আজকে যে নির্বাচন নিয়ে এতক্ষণ আলোচনা করলেন, এই যে ঘটনাগুলি যে কৌশলে হাসিনা ঘটিয়েছে তার পিছনে কি বিদেশি শক্তি ইন্ধন ছিল না? তাদেরকে সমর্থন করে দিয়েছে না? আজকে ওর থেকে কিছু কিছু কৌশল কি বর্তমানে যারা আছে তারা অবলম্বন করতে পারে না? এদের না হঠাৎ করে একটা ইস্যু এসে গেছে সীমান্তে আরাকানের চুক্তি, আবার কালকে বলেন না, চুক্তি বলে নাই, অর্থাৎ বিষয়টা চূড়ান্ত না। তো একটা ভিতরে কিন্তু একটা আলোচনা আছে, ইচ্ছা আছে, কিন্তু মানুষ যখন চারিদিক থেকে দলমত নির্বিশেষে নেমে গেছে তখন আস্তে করে কিছু করছে। আবার কালকে আরেকটা ইস্যু দিয়ে ওইটা নিয়ে আমরা ব্যস্ত থাকুন। ইস্যু তো তৈরি করার দেওয়া তো খুব কঠিন কাজ না, খুব সহজ। এখন বিএনপি নির্বাচন চায়, এগুলো বড় বলা। রাজনৈতিক ভাবে বিএনপি কখনোই প্রতিহিংসা রাজনীতি করে নাই। সে কারণে একটা সুবিধা আছে যে বিএনপির বিরুদ্ধে কিছু করলো তো কিছু হয় না।
সে কারণে সবচেয়ে নিরাপদ বিএনপির বিরুদ্ধে লেখা বলা। তারা অব্যাহতিতে 17 বছর লেগেছে, এখনো লেখে। এখন কায়দাটা একরকম, তখনকার কায়দাটা ছিল আরেক রকম, ঠিক কিনা? তো সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই, সেই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখা যাবে না। তখন বিএনপির দোষ ত্রুটি এইটা সেটা নানা কথা প্রতিদিন একটা না একটা আসতো। এখন তো কথা বলতে কোনো বাধা নাই। এখন যতটা না 16 বছরের কাহিনী, অত্যাচারের কাহিনী পত্রিকায় পাই, তার চেয়ে বেশি কাহিনী পাই বিএনপি। কারণ কাহিনী লেখারই অভ্যাস। সংবাদপত্রের স্বাধীনতা মানে কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা না। সংবাদপত্রের পাতার মালিক হল প্রকাশক মালিক। মালিক স্বাধীন হলেই কিন্তু সাংবাদিক স্বাধীন হয় না। আমার কথাটা না ভুল বুঝা, একটু ভালো করে ডিপলি চিন্তা করবে। যারা সোশ্যাল মিডিয়া আছে তারা কি, তারা স্বাধীন, তাদের মতো করে চিন্তা করে। আর যারা বিভিন্ন সংবাদপত্রে, টেলিভিশনের কর্মরত সাংবাদিক, তারা যা দেখে তা সব প্রকাশ করতে পারে না, যা শোনে তার সব বলে না। কেন? যারাই ক্ষমতায় থাকে তারাই এই মিডিয়া হাউসের সাথে একটা সহযোগিতা চালায়। এই মিডিয়া হাউসের লোকগুলি সরকার থেকে সুবিধা নেয়, আর সরকারের অপকর্মগুলি চাপা দেওয়ার জন্য তারা সাংবাদিকদের উপর কি করে? নিয়ন্ত্রণ করে। অনেক মিডিয়ার পয়সার অভাব নাই, যে দেখেন সাংবাদিকদের বেতন দেয়, সাংবাদিকদের বেতন দেয় না। এগুলি কি আমার মিথ্যা কথা? তো সেই জন্যই আমি বলবো, আমাদের স্লোগানটা হোক সাংবাদিকের স্বাধীনতা। সংবাদপত্রের মালিক সাংবাদিক না, অন্যান্য পেশার মতো এই পেশাটা বেছে নিয়ে তারা সাংবাদিকতা করে। আর যতটুকু যোগ্যতা নিয়ে সাংবাদিকতা করে, অতটুকু যোগ্যতা নিয়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি করে তার 3 গুণ বেতন বেশি পেত। এবং আমাদের দেশের সাংবাদিকের বেতন সবচেয়ে কম। আপনাদের এই যে দুর্বল জায়গাগুলি আপনারা চিন্তা করেন, একত্রিত হন, যে আপনারা কি মালিকের স্বাধীনতা চান, না আপনারা আপনাদের স্বাধীনতা চান, সেটা একটু চিন্তা করেন। বনেজীবে নামতে গিয়ে কিন্তু মিডিয়া হাউসগুলি সবচেয়ে বেশি কাজ করছে। সেই মিডিয়া হাউসগুলি কিন্তু তখনও সচল ছিল, এখনো সচল আছে। এখনো একই পন্থায় বিএনপিকে ঘায়াল করা, এই সরকারকে দীর্ঘমেয়াদী করার জন্য তারা কিন্তু অনবরত কাজ করছে। তাদের চোখে দেখা যায় না, অনুভবে উপলব্ধি দিয়া বুঝতে হয়। আমি কয়েকদিন আগে কানাডা ভিত্তিক একটা টেলিভিশনে অনেক সাক্ষাৎকার দিলাম, একা ছিলাম। তারা আমাকে কথা বললো কয়েকটা সংবাদপত্রের নাম তুলে, যে যারা খালেদা জিয়া, তারেক রহমান ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে নানা ধরনের কথা লিখে একটা বিভৎস বাংলাদেশ তৈরি করে 111 আনলো। আজকে তো দেখা যায় সবাই তো মিথ্যা প্রমাণ হবে। প্রশ্নটা কেন আসলো? বললো যে তারেক রহমান সাহেবের সকল মামলা থেকে তিনি অব্যাহতি পাইছেন, তিনি আসবেন কবে? তখন আমি বললাম যে সত্যি কি অব্যাহতি পাইছেন? তো বলে কি আপনি কি জানেন না? আর না, আপনি সাংবাদিক হিসেবে কতটুকু কনফার্ম? বলে আমি কনফার্ম। আপনি যদি কনফার্ম হন তাহলে তো আপনি ধরে নিতে হবে মামলা নাই, আসার কথাটা বলছেন। এখনো মাঝে মাঝে দেখা যাবে ইউটিউবে সবার উপর একটা ছবি আছে, উত্তম সুচিত্রা। সেখানে একটা বিশিষ্ট চরিত্র আছে, ছবি বিশ্বাস। সে বিচারিক আদালতে 12 বছরের জেল হয়েছে।
12 বছর জেল খাটার পরে সেটা আপিল করলে প্রমাণিত হয়েছে সে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তখন তিনি কাঠ করে দাঁড়িয়ে জজদের দিকে তাকে আঙ্গুল তুলে বলেছেন, ফিরে দাও আমার 12টি বর্ষ। তাহলে আজকে খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের অনেক নেতাই আজকে সকল অভিযোগ থেকে মুক্তি অব্যাহতি পাইছে। তাই তাকে বললাম, এখন যদি তারেক রহমান চিৎকার দিয়ে জাতির সামনে বলে ফিরে দাও আমার 17টি বর্ষ, সেই মিডিয়ারা কি উত্তর দিবে? যে মিডিয়ারা প্রভোগ করছে এই অবস্থা তৈরি করার জন্য, তাদের কি কোনো দায় নেই? যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাইতে সহযোগিতা করছে, তাদের কি কোনো দায় নাই? তাদের বিচার কে করবে? তাদের বিচার কে করবে? এই যে বলতে পারেন আমি কোর্টে গেলাম কেন, আমার মামলার বিরুদ্ধে সাক্ষী চলছে, তাই না? এটা কোর্ট তো আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে, যেতেই হয়, এখনো যেতে হয়। আজকে যিনি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা মান্যবর, ওনার উপর যখন মামলা হয়েছে এই ধরনের, বা কোর্টে গেলে যে ধরনের আচরণের মুখোমুখি হয়েছে, সবাই নিন্দা করছে, প্রতিবাদ করছে, তাই না? তো উনি তো সকল কিছু অব্যাহতি দিয়ে নেওয়া, শপথ নিয়ে হলেন দেশের প্রধান ব্যক্তি হইলেন। আমি গয়েশ্বর রায় কেন কোর্টে হাজিরা দিই? কেন দেব? আমাদের কি কোনো অবদান নাই? আমাদের গায়ে রক্ত কি পড়ে নাই রাস্তায়? আমরা মরি নাই, এটি কি অপরাধ? আমরা বেঁচে আছি, এটা কি আমাদের সকল প্রাপ্তি? সুতরাং এই পৃথিবীতে, এই জগতে কত দুঃখ যন্ত্রণা, নিরন্ন মানুষের হাহাকার, হাঁটতে পারে না পঙ্গু মানুষ, খোঁড়ায় খোঁড়ায় ভিক্ষা করে, অনেক ঘটনা। তারপরও মানুষ কেন বেঁচে থাকার জন্য, এক মুঠো ভাত খাওয়ার জন্য শিশু সন্তানটা ইট ভাঙে, পাথর ভাঙে, মহিলারা সারাদিন পরিশ্রম করে যা পায় তা দিয়ে খেয়ে কোনোরকম জীবন বাঁচায়, তারপরও পৃথিবীতে জীবনটা বাঁচানোর এই প্রচেষ্টা কেন? অর্থাৎ পৃথিবীর একটা মায়া আছে, যে মায়ার জাল থেকে মানুষ বেরিয়ে যেতে চায় না। ঠিক ওই চেয়ারগুলির বড় একটা মায়া আছে, একবার বসলে উঠতে মন চায় না, উঠতে মন চায় না। কেউ কেউ বলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি, ধরেন 5 তারিখে এই গণঅভ্যুত্থানে না পালায়া স্বাভাবিকভাবে যদি হাসিনা পদত্যাগ করতেন, পার্লামেন্ট বিলুপ্ত হইত, পরবর্তী 90 দিনের মধ্যে আরেকটা নির্বাচন করার সংবিধানের নিয়ম আছে না আজীবন? তাই এই নির্বাচন কমিশন 90 দিনের মধ্যে নির্বাচনটা করতো না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 80 দিনের মাথায় তিনি দায়িত্ব অর্পণ করে চলে আসলেন, পরের 90 দিনে নির্বাচন হয়েছে না? তাইলে এই নির্বাচন কমিশনের 2 বছর সময় লাগবে কেন? তাদেরকে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এইটাই নিয়ম। তাহলে কি প্রত্যেকটা সরকারের পরিবর্তনের পর এরকম আমরা 2 বছর বসে থাকব প্রস্তুতির জন্য? কিসের প্রস্তুতি? আমি তো এটা জিনিসটা বুঝতেছি না। যারা শেখ হাসিনার দোষর, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন? আগে সংস্কার, তারপরে নির্বাচন, আর নির্বাচনটা তো বড় সংস্কার। কারণ 8, 14, 18, 24 4টা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে একদম যাতা অবস্থায় করে দিচ্ছে। সেইখানে কি দাবিটা কি? 17 বছরে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, যার যার ভোট শেষে দিবে, যাকে খুশি তাকে দিবে এবং নিরাপদে দিবে। এই নির্বাচন ব্যবস্থার এইটাই তো বড় সংস্কার। সুতরাং
গণতন্ত্র মানে নির্বাচন মানে তো গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না, গণতন্ত্র যেমন উন্নয়নের বিপক্ষে ছিল না, আজকে গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না, বরং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে অন্যান্য সংস্কারগুলি করতে আমাদের একটি ভিত্তি স্থাপন হবে। আই থিঙ্ক যে ফেয়ার ইলেকশন এবং রিস্টেট অফ ডেমোক্রেসি is the basic foundation for the whole reform, all সংস্কার। Otherwise how? যাই লেখা থাকে তবে আপনি পরিবর্তন করবেন কেমনে? ওই যে একটু টোকা দিয়েছিলেন না ধর্ম পুস্তকের মধ্যে, ওই যে এই হেফাজত বা সব বা নামলো না কেন? ওইটা পরিবর্তন করা যায় না। পৃথিবীতে কোনো ধর্ম গ্রন্থ পরিবর্তন করার অধিকার মানুষদের দেওয়া হয় নাই। এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত। আর সকল রাষ্ট্রের সকল সংবিধান যুগের দাবিতে প্রয়োজনে সংবিধান সংস্কার হয়, নতুন আইন হয়। যে আইন জনগণের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয় সে আইন বাতিল হয়। সে কারণে তো 5 বছর অন্তর অন্তর পার্লামেন্ট হয়। এটা আমাদের লেখা আছে। তারা যে আইন করে গেছেন সে আইন কোনোদিন পরিবর্তন করা যাবে না। তাহলে এই আইন আপনি কি এছাড়াও জারি করে পরিবর্তন করবেন? তাহলে এই আইন পরিবর্তন করলে আপনাকে পার্লামেন্ট থেকেই করতে হবে। আপনার যা কিছুই রিফর্ম করেন, যা কিছুই সংস্কার করেন না কেন, সংবিধানের সাথে জড়িত নাকি সংবিধানের সাথে জড়িত, সম্পর্কিত, সংশ্লিষ্ট, সেটাকে পরিবর্তন করতে একমাত্র জায়গা হলো পার্লামেন্ট, ঠিক কিনা? তো সে যদি পার্লামেন্ট না থাকে আপনি কি সংস্কার করবেন? কি শোনান আমাদেরকে? আপনার বাড়িতে চুলা নাই, কিছু নাই, আপনার বাজার লয়ে রান্না হয়ে যাবো ভাই। আগে চুলাটা তো বাড়িতে থাকতে হবে, তারপরে না আপনি বাজার হাট করলে রান্না বান্না করতে পারবেন। তো সুতরাং আজকে গণতন্ত্র ভার্সেস সংস্কার এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য কিছু জ্ঞান পাপী বুদ্ধিমান লোক নানা ধরনের কথা বলে। আর আমাদের দেশের জ্ঞানী গুণী লোকরা পলিটিশিয়ানদের কিন্তু শ্রদ্ধা চোখে দেখে না, কারণ তারা সব জানতা সব জানে। আমরা সব গরু ছাগল মূর্খ, ওরা লেখাপড়া জানি না, সব লেখাপড়া জানে। আমার মাঝে মাঝে খুব শখ হয়, সব ধরনের সরকার দেখছি, এদের একটা সরকার যদি দেখতে পারতাম বুদ্ধিমানদের আর সাংবাদিকদের, তাইলে হয়তো মরণের আগে একটা নতুন তৃপ্তি নিয়ে বলতে পারতাম। রাষ্ট্র পরিচালনা এটা অভিজ্ঞতা, সংস্কার, বাস্তবমুখী। আমি জানি জিনিসটা খারাপ, কিন্তু এটাকে আমি পাল্টাতে গেলে আমার কতটুকু সময় লাগবে এবং কতটুকু সহনশীল অবস্থা থেকে আমাকে আনতে হবে। এখন বলেন যে এই যে সালাম সাহেব বললো বিএনপির লোক চাকরি করতে পারে নাই, জামাতের লোক চাকরি করতে পারে নাই, এখন সচিবালয়ে যাই, ডিসি অফিসে যাই, এসপি অফিসে যাই, সবাই তো দেখে যাবা ওরা এতদিন এখানে চাকরি করলো কেমনে কেমনে করলো? শেখ হাসিনা সবার পোস্টমর্টম বলে গেলে পোস্টমর্টম করে ধরতে পারে নাই। বাপদাদা 14 পুরুষের চাকরির সময় নিত, বায়োডাটার মধ্যে হিসাব নিত যে কোনো কারণে কেউ কারো কোনো আত্মীয় কিনা চাকরি হইত না। তাহলে এখন রাতারাতি এই আওয়ামী লীগ কি জামাত হয়ে গেল, বিএনপি হয়ে গেল না? আসলে এরা জামাত বিএনপি ছিল বা আছে, আর থাকলেও তারা কি করছে সেটা তো একটা প্রশ্ন আছে। আজকে প্রশাসনের মধ্যে, ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা প্রজেক্টের ডাইরেক্টর, ইঞ্জিনিয়ার যারা প্রি-এস্টিমেট করতো এক একটা প্রকল্পের 1000 কোটি টাকার থেকে 5000 কোটি টাকা, তারাই তো আছে। তারাই তো নতুন নতুন প্রকল্প তৈরি করবে। তারা কি এই আগের 1000 কোটি টাকার প্রকল্পকে 1000 টাকায় করবে না 5000 করবে? যদি 5000 না করে অতীতের প্রায়শ্চিত্ত কেমনে করবে? সেই কারণে তাদের টাইমের স্বার্থের কারণে আজকে কে কোন পন্থী আমার এটা বোঝার দরকার নাই।
যারা শেখ হাসিনাকে লুটপাটের যে সুযোগ দিচ্ছে, যে বয়ান নিচ্ছে, যারা 22,000 টাকা দিয়ে বালিশ কিনছে, এরা এখনো যদি বালিশের এস্টিমেট করে 22,000 টাকা, এখন আরো 1,000 বাড়াইতে হবে, জিনিসপত্রের দাম বাড়ছে, ট্রান্সপোর্ট কষ্ট বাড়ছে, এটা আরেকটা অজুহাত দিতে পারবে। তো সুতরাং আপনি তো সংস্কারটা করবেনই, এমন এই সংস্কারটা আপনি যেমন দেখতে চান, সেই সংস্কারের তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আগে দেব। তার জন্য অবশ্যই সময় লাগবে। সময় আপনাকে দিতাম আজীবন, যদি আপনার ক্ষমতা থাকতো সংস্কার করা, কারণ আপনি তো পারবেন না, আপনার হাতে সে আইন তো নাই, সে আইন নাই। সে কারণেই আমরা এদেরকে বিশ্বাস করে জ্ঞানী গুণী লোককে দেখছি। এখন জ্ঞানী গুণী লোকদের কথাবার্তা শুনলে মাথা নষ্ট। প্রধান উপদেষ্টা কয় একটা, তার পিএস কয় আরেকটা, তারা আরেক সহ উপদেষ্টা কয় আরেকটা। দেখেন আপনার ইয়ের মধ্যে, সরকারের মধ্যে, এখান থেকে আমি কি বুঝব? আর জুন মাসের মধ্যে যে নির্বাচন দিব, তার গ্যারান্টিটা কি? ডিসেম্বরে পারবো না, জুন মাসে সখন যদি দিব, তখন আবার করবো না বৃষ্টিবাদার দিন, সামনে বর্ষা এসব করছে না, তুলসিলা তো আসেই অনেক, ঠিক কিনা? তো সুতরাং এই যে শেখ হাসিনা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে লুটপাটের মধ্য দিয়ে, বিদেশ থেকে টাকা আনছে, দেশিকেও টাকা তো গেছে গেছে যাকে, বিদেশিদের যে ঋণ আনছে, ঋণ পরিশোধ করতে না। তো শেখ হাসিনার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই জনগণকে। পারবেন সেই ঋণ বন্ধ করতে? পারবেন। সেই ঋণের সুদ না দিয়ে পারবেন? পারবেন না। জনগণের ধাক্কায় যা করতে গেছিলেন করতে পারেন নাই, মানবিক কারণে রাখাইন পর্যন্ত আরাকান থেকে একটা কি করিডোর, ওই যে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে ইন্ডিয়ার করিডোর দিয়ে রাখছেন, এটা বাতিল ঘোষণা করছেন। ওটা তো কোনো মানবিক কারণ না, সেটা তো বাতিল করতে পারেন নাই। আপনি শেখ হাসিনার বিচার করবেন, শেখ হাসিনা আনতে পারবেন? শেখ হাসিনার বিচার না হলে আর ভাত খাবো না, এই জীবনে শেখ হাসিনার বিচার হইব না, আরামকে না খাইব, আইনা দেখান। আর না আনতে পারলে তো আপনি বিচার করতে পারেন, ডকুমেন্ট, আপনি বিচারটা শুরু করেন না, একটা বিচার শুরু করেন না, শুরু করেন, তারপরে তাড়াহুড়া যত করেন, ওই যে আইনে একটি প্রক্রিয়া টক্রিয়া আছে, তো এই প্রক্রিয়া করতে করতে আপনার তো দূর পার হয়ে যাবো। আপনি শেখ হাসিনার বিচার করে কিনবেন মহাদেশে, আর ধরো আর মারো যদি হয়, কালকে থেকে কোর্টে রায় দেওয়া শুরু করেন, রায় দেওয়া শুরু করেন। যারা পলাতক হয়েছে, যাদের সম্পদের হিসাব আছে আপনাদের কাছে, তাদের বিচার করেন, তাদের বিচার করেন। কই কোনো বিচার তো শুরু করেন নাই, তার দোষরকেও বিচার তো শুরু করেন নাই। আর এই যে দোষরা পালায় গেল, কেমনি কেমনি পালায় গেল, কার গাড়িতে গেল, কোন পথে গেল, ওই পথ তাদেরকে আগায় দিল, যারা আগায় দিল তারাকে একেবারে বিনা মাসুলে দিচ্ছে না, সে টাকা গেল কোথায়? এটা কি রাষ্ট্র ধ্বংস করছে? ধরেন আমি চুরি করে টাকা আনছি, আপনি আমার পকেট থেকে কায়দা নিয়ে গেলেন, চোর ধরলেন, নিয়ে আপনি পকেটে হাইটা গেলেন, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে তফাৎটা কি? আপনি যদি আমার থেকে মনে করেন যে এটা চুরির টাকা, পকেট থেকে নিয়ে যদি থানায় জমা দেন, আমার নাম দেওয়া যে এই টাকাটা কাছে পাওয়া গেছে চুরির টাকায়, তাহলে না বুঝুন যে না, আপনার একটা সদিচ্ছা আছে। তো সুতরাং এই যে সংস্কারের কথা যখন তারা বলেন, সংস্কার তো অবশ্যই দরকার, কিন্তু সেটা বাস্তবতার নিরীক্ষে কিন্তু আপনাকে সংস্কার করতে হবে, সময় নিয়েই কিন্তু সংস্কার করতে হবে, এবং এমন কিছু করা যাবে না যেটা শেষ করতে হবেই না। বিএনপির সংস্কারে বিশ্বাসী, বিএনপির জন্মই হয়েছে সংস্কার 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র। 19 দফাটা করে পড়েন,
এটার প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায় না। ভিশন 2030 দিলেন খালেদা জিয়া, জেলে গেলেন। আপনারা আজকে সংস্কারের কথা বলেন ক্ষমতা এসা, আর এই সংস্কারের কথা তো বিএনপি গোড়া থেকে বলতেছে। তারপরে 22 সালে আমরা 27 দফা তৈরি করলাম, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে 31 দফা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা জনসম্মুখে প্রকাশ করলো সকল রাজনৈতিক দলের সামনে। তো শুনলেন যে 31 দফা প্যাক্ট বা সংস্কার প্রস্তাব অলরেডি been accepted by the whole political party. আবার আপনার নতুন করে কোন সংস্কার বাকি রইল? কোন সংস্কারটা বাকি রইল? বাকি নাই। সুতরাং যেটুক বাকি আছে সেটা তারা বলেন, যোগ করেন। এখানে তো আহ্বান আছিল তারেক সাহেবের যে আরো কোনো সুন্দর সুন্দর প্রস্তাবনা যদি জাতীয় স্বার্থের প্রয়োজনে থাকে সেটা আরো সাধারণ করুন, কিন্তু একটা প্যাকেজ করেন, এখানে করেন, করে নির্বাচনটা করেন। তারপরে কি দল নিষিদ্ধ, মত বিমত, জামাত ইসলাম নিষিদ্ধ দল না? শেখ হাসিনা করছে না? নিষিদ্ধ করছে না? করছে কি না? যদি নিষিদ্ধ হয় তাহলে নিষিদ্ধ দলের সাথে কথা বলেন কেন? শেখ হাসিনার দেওয়া চাকরিজীবীদেরকে এখনো ক্ষমতা রাখছেন কেন? কি কারণে এখনো বিডিআর হত্যার ব্যবস্থাটা আপনি বিচারের ব্যবস্থাটা আনতে পারতেছেন না? এই হত্যাকাণ্ডে, কারণ এই হত্যাকাণ্ডের বিচার করতে হলে শেখ হাসিনাকে হাজির করতে হবে। কারণ মাস্টার মাইন্ড অফ শেখ হাসিনা, দ্যাট ওয়াজ নট দি এক্সেপশনাল কেস, সেটা ছিল পরিকল্পিত হবে আমার বিডিআর অ্যান্ড আর্মির শক্তিটাকে একদম নিঃস্বার্থ। এবং শেখ হাসিনারে যেমন অন্যান্য আসামিকে ধরা কি গরম ডিম দেয় না, তো শেখ হাসিনার আইনা যদি গরম ডিম দিতে পারে সব পরিষ্কার হয়ে যাবে, আদারওয়াইজ সম্ভব হবে না। কারণ তাকে কাঠগড়াতে আনতে হবে, তাইলেই খুঁজে পাওয়া যাবে সারা জাহাঙ্গীর কবির নানক থেকে আরম্ভ করে বহু দম। নাসির উদ্দিন পিন্টুরে এই মামলা দিয়েছে। আমি বললাম নাসির উদ্দিন পিন্টু তো একটা হেডমাস্টারের ছেলে, ও তো নৌকার মাঝি না, ও পার করবো কেন? আমরা জানি বুড়িগঙ্গাদের বিডিআরকে কারা পার করছে, আওয়ামী লীগের কোন কোন নেতা আমাদের জানে না, আমরা জানি। তো সুতরাং আপনি নতুন আবর্জনা পরিষ্কার করবেন না পরে সংস্কার করবেন, না আগে সংস্কার করবেন না আবর্জনা রেখে হবে? আপনি যদি এই রুমটাকে চুনকালি করতে চান তো এটা ঘষতে হবে, ঘষে পরিষ্কার করে আবার নতুন করে দিতে হবে, তাই তো? তাহলে ওই ময়লাগুলো পরিষ্কার করেন, ওগুলো তো হাতে দেন না। খালি আমার সংস্কারের গান শুনে শুনে ঘুম পাড়ানোর মাসে বেশি বলে আমাদের ঘুম পাড়ায় রাখবেন আর আমরা ঘুম পাড়ে থাকবো। আর আপনার নির্বাচনের কথা বললে আমাদের অপরাধ হবে, 17 বছর অতিথি অপরাধ করে দিতেছে নাকি? একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে তো 17 বছর অপরাধ করছি। যতদিন নির্বাচন না হয় অতদিন বিএনপি অপরাধ করবে, নির্বাচনের দাবি করবে, এটা করবে। এটা প্রণোদন না, এমন না যে ইউনুসের আছে তারপর দিন আমার সব ছাড়ছে, না। বরং আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে ঘটনা প্রবাহ একটা জায়গায় আইসাই কি হয়েছে। আবার কেউ কেউ বলে, আমি জানি না বলছে কিনা উনি, যে উনি নাকি মাস্টার মাইন্ড পরিকল্পিতভাবে বিপ্লব করা হয়েছে। তো নাহিদ একটা টক শোতে খালেদ মাহমুদের এখানে বলতেছিল, এটা পরিকল্পিত কিনা আমি জানি না, এর পিছনে কেউ পরিকল্পনা পরামর্শদাতা ছিলেন আমার জানা নাই। আমরা আমাদের দাবিতে নামছি, ক্রমান্বয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সমাজসেবক সবাই আমাদেরকে সমর্থন দিচ্ছে, শক্তি দিচ্ছে, যোগান দিচ্ছে। তার মানে ভাবটা হলো এই যে উনি পরিকল্পনা করে গণ-অভ্যুত্থান ঘটাইছেন, আর আমরা সারা বছর ঘোড়ার ঘাস করছি, 17 বছর শেখ হাসিনার পাকা চলে কালি মারছি না, আমরা কিছু করি না। একটা গাছ, একটা বীজ যদি এখন লাগান,
দেখা যাবে না। 10 দিন পর আসা দেখবেন যে একটু পাতা উপর গেছে। যদি পাড়াটা যদি এখানে না ভাঙা ফেলানো, আস্তে আস্তে 100টা পদক্ষেপ হয়। আন্দোলন এইরকম, কারণ সুনির্দিষ্ট কোনো থিওরি নাই একটা আন্দোলন শুরুর থেকে কয়দিন লাগবে। এটা ওষুধ না যে মেয়াদ পার হয়ে যাবে। পাকিস্তানের ভাষা আন্দোলন 52 সাল থেকে আমাদেরকে 23 বছর আন্দোলন করে একটা 69 গণঅভ্যুত্থান বানাতে হয়েছে। 70-এ নির্বাচন আদায় করতে হচ্ছে, সেই নির্বাচনও লাভ হয় না, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হচ্ছে। তো সুতরাং প্রত্যেকটা জিনিসের ম্যাচুরিটির একটা সময় লাগে। যারা শেষ সময় নেতৃত্ব দিচ্ছে কেন টানাটানি করেন? ক্রেডিট গোজ টু হোম? অল ক্রেডিট আপনাদের, অল ক্রেডিট আপনাদের। কিন্তু আপনাদের ক্রেডিটের ফসলটা জনগণকে দিবেন না নিজেদের পকেটে ভরবেন? ডিসাইড ইউরসেলফ। আপনাদের ক্রেডিট, কারণ আপনারা শেষ সময় ছিলেন, ঠিক কি না? সুতরাং আপনাদের ক্রেডিট দিয়ে রাখছে জাতি। কিন্তু আপনি ক্রেডিট পাওয়ার পরে যদি কর কি যে খুন হয়েছে আমার ভাই, বাঘ বাড়ার সবটুকু আমারই চেয়ে কারো দরকার নাই, তাহলে তো কারণ আপনারা তো সরকার গঠন করার জন্য আন্দোলন করেন নাই, আপনারা তো সরকার পতন করার জন্য আন্দোলন করেন না। আপনারা একটা আন্দোলন করছিলেন, সেটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। সকল রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন দিচ্ছে, আপনারা বিজয়ী হয়েছেন, আপনারা সেনাপতি, আমরা স্যালুট জানাই। বাট একটা মানুষকে আপনি দৌড়াতে দৌড়াতে এখান থেকে যদি হাইকোর্ট পাঠ করেন, আপনিও ক্লান্ত হবেন, ও কিন্তু শেষ মাথায় ক্লান্ত হবে। আর যদি ওই লোকটা টের পায় ওরা দৌড়াইতেছে, ও পকেট মারে, কত থাপাদা করার মধ্যে ধরে একটা দিয়ে ফেলে দিতে পারবে। তার মানে কি ওর একার থাপাদা ওকে ফেলে দিত না? এই যে আপনি যে এতখানি দৌড়ে এখানে নিচে এটার কোনো মূল্য নাই। সুতরাং আমরা ক্রেডিট চাই না, আমরা বকশিস চাই না। আমি আমার যৌবনকালের একটা ছবি, যেটা গান শুনছিলাম, কি সে কেউ তো নয় সাহেব বিবি, কেউ নয় গোলাম ভাই, বকশিস চাই না মানে হিসাবের পাওনা চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।